একটি বৃত্তাকার মাঠের ব্যাস ২৬ মিটার। মাঠের বাইরে চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত বর্গ মিটার? এই প্রশ্নটি বোঝার জন্য ভালোভাবে আমরা আনুপাতিক চিত্রটি যদি এঁকে নিই, তাহলে কি বলা হয়েছে যে একটা বৃত্তাকার মাঠ আছে যার ব্যাস হচ্ছে ২৬ মিটার। তাহলে আমরা একটি আনুপাতিক চিত্র যদি এঁকে নিই, তাহলে আমরা এটি বুঝতে সুবিধা হবে। তাহলে একটি বৃত্তাকার মাঠ যার কি বলা হয়েছে ব্যাস, ব্যাসের পরিমাণটা কত হচ্ছে, এই যে ব্যাসটা হচ্ছে ২৬ মিটার। তাহলে ব্যাস যদি ২৬ হয় তাহলে ব্যাসার্ধ কত হবে ১৩। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। এখন তারপরে কি বলা হয়েছে যে এই মাঠের বাইরের চারদিকে ২ মিটার চওড়া একটা রাস্তা আছে। তার মানে এর বাইরের দিক থেকে ২ মিটার চওড়া একটি রাস্তা। তাহলে এই রাস্তার যে আমাদের চওড়াটা কি দেওয়া আছে ২ মিটার। তাহলে এই অংশটুকু হচ্ছে ২। তাহলে এই কেন্দ্র থেকে রাস্তা সহ আমাদের কি ব্যাসার্ধটা চলে আসতেছে কত ১৫। এই ১৩ সঙ্গে ২ যোগ করলে আসতেছে কত ১৫। এটা হচ্ছে রাস্তা সহ ব্যাসার্ধ হচ্ছে ১৫। এখন বলা হয়েছে যে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল তো এটিও তো বৃত্তাকার। তাহলে তার আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। তাহলে আমরা এখানে পায়ের মান তো আমার লাগতেছে না, আমার অপশনে কিন্তু পাই দেওয়া আছে সরাসরি। আর আর এর মান কত ১৫। তাহলে ১৫ বর্গ করবো, ১৫ বর্গ হচ্ছে ২২৫, আর এখানে কি আছে পাই। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। ২ নম্বর প্রশ্নটি হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা ৬ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি তিনটি বাহুর যোগফল। আমরা যদি এটি একটি সমবাহু ত্রিভুজ ধরি তাহলে তার পরিসীমা বলতে তিনটি বাহুর যোগফল কত দেওয়া আছে ৬। তাহলে প্রত্যেকটি বাহুর পরিমাণ কত হবে ৬ কে আমরা জাস্ট ৩ দ্বারা যদি ভাগ করে দিই তাহলে পাবো হচ্ছে প্রত্যেকটি বাহুর পরিমাণ হচ্ছে ২। তাহলে প্রত্যেকটি বাহুর পরিমাণ হচ্ছে ২। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি √3a² / 4। এই এ বলতে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা কত পাই? বাহুর দৈর্ঘ্য হচ্ছে ২। তাহলে এখানে জাস্ট আপনি মানটি বসিয়ে দেবেন। তাহলে √3 ইন্টু এ স্কোয়ার, এর স্কোয়ার বলতে হচ্ছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার কত 4। তাহলে 2 স্কোয়ার মানে কত 4, 4 এ 4 যদি আমরা কেটে দিই তাহলে থাকে কত √3। এটি হচ্ছে সঠিক উত্তর। নম্বর প্রশ্নটি হচ্ছে বি ভিত্তিক লগ a স্কোয়ার ইন্টু সি ভিত্তিক লগ বি স্কোয়ার ইন্টু এ ভিত্তিক লগ সি স্কোয়ার এর মান কত? তাহলে এখানে কিন্তু পূর্ণ সংখ্যায় মান দেওয়া আছে। তাহলে আপনি এই প্রশ্নের উত্তর খুবই সহজে দেখে উত্তর দিয়ে দিতে পারবেন। কিভাবে দিতে পারবেন তারপরে একটু ব্যাখ্যাটাও বলবো। তাহলে এখানে হচ্ছে এই যে এর পাওয়ার কত আছে 2, এর পাওয়ার কত 2, এর পাওয়ার 2। তাহলে এই তিনটা 2 যদি আপনি গুণ করেন তাহলে পাবেন কত 8। তাহলে এর উত্তর হবে কিন্তু 8। তারপর ব্যাখ্যাটা একটু বলছি। তাহলে এখানে একটু খেয়াল করব, এখানে কি বি ভিত্তিক লগ, এখানে হচ্ছে সি ভিত্তিক লগ, এখানে বি ভিত্তিক লগ এ স্কোয়ার, এখানে সি ভিত্তিক লগ বি স্কোয়ার। তাহলে আমরা পাওয়ারটাকে এই যে এ ভিত্তিক লগ, আমরা একটা সূত্র জানি এ ভিত্তিক লগ m টু দি পাওয়ার r ইকুয়াল টু হচ্ছে r ইনটু এ ভিত্তিক লগ m। তার মানে এই পাওয়ারটা কি করতে পারি আমরা সামনে নিয়ে আসতে পারি। তাহলে পাওয়ার সবগুলো সামনে চলে গেলে এইটি থাকবে। তাহলে আমরা পাওয়ারটাকে সামনে রাখলাম, আর এখানে যদি পাওয়ারটা সামনে নিয়ে চলে যায় তাহলে থাকবে হচ্ছে বি ভিত্তিক লগ a ইনটু হচ্ছে আপনার সি ভিত্তিক লগ বি ইনটু হচ্ছে এ ভিত্তিক লগ সি। এরপরে আমরা যেটা খেয়াল করব, এই যে বৃত্তির সঙ্গে এই যে বি, দেখেন এটা কিন্তু মিলে যায়। তাহলে এই বিটা বাদ দিয়ে দেব, তাহলে থাকবে হচ্ছে এই 8 পাওয়ার, এই মানটা কিন্তু এই পূর্ণ সংখ্যাটা কিন্তু আমার লগের সামনে চলে আসলো, তাই না? এটা থাকবে। তারপরে আপনি খেয়াল করেন যে এখানে এই বি ভিত্তিক লগ আর এই বি, এই দুটো আমরা বাদ দিয়ে দেব, সূত্র আছে এরকম। তারপরে থাকবে কি তাহলে সি, আর এখানে থাকবে হচ্ছে এ। তাহলে সি ভিত্তিক লগ, ভিত্তিতে থাকলো সি, আর এখানে লগের সংখ্যাটা কি থাকলো, মানটা থাকলো হচ্ছে এ। তারপরে আছে কি এ ভিত্তিক লগ সি। আবার এই সি এ সি আমরা বাদ দিয়ে দেবো, থাকবে কি এ ভিত্তিক লগ এ। আর এ ভিত্তিক লগ এর মান হচ্ছে 1। তার মানে কি 8 ইন্টু 1। এই 8 ইন্টু 1 মানে কি 8 চলে আসে। আর এই ধরনের প্রশ্ন যখন থাকবে আপনি এই বিস্তৃত না করেও আপনি একদম চোখ বন্ধ করে উত্তরটা দিয়ে দিতে পারবেন। এখানে পাওয়ারটা কত থাকলো এবং এই সংখ্যাগুলো জাস্ট গুণ করে দেবেন। তাহলে এখানে 2 ছিল 3টা, তাহলে 3টা 2 গুণ করলে 8 আসে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে √10 √10 √10 √10 ডট ডট ইনফিনিটিভ এর মান কত? তো এই প্রশ্নটি আমরা কি করতে পারি, এটুকুর মান, এই যে এইটুকুর মান আমরা কি ধরে নিতে পারি, যে কোনো একটি চলক x ধরে নিতে পারি যে এই অংশটুকুর মান হচ্ছে বা এটার মান হচ্ছে কি x। তাহলে √10, তার ভিতরে √10 আবার √10 আবার √10 ডট ডট ইনফিনিটিভ। আমরা চাইলে কি উভয় পক্ষে বর্গ করতে পারি। তাহলে x স্কয়ার ইকুয়াল টু কি আসবে, যখন আমরা বর্গ করব তখন এই যে রুট ওভার প্রথম রুটটা কি উঠে যাবে, তাহলে থাকবে কত 10। তারপরে আবার রুট গুলো থেকে যাবে।
তাহলে এর ভিতরে আপনি বাকি রুটগুলো দিয়ে দিতে পারেন। এখন খেয়াল করেন যে এই এক্স স্কোয়ার আর এখানে কি আছে 10, আর এই অংশটার মান কিন্তু আমরা ধরছিলাম কত এক্স, তাহলে এটা হচ্ছে এক্স। এখন জাস্ট আপনি কি করবেন, পক্ষান্তর করে দিবেন এক্স স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0। এখানে যদি আমরা এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0। এখন দেখে দুটি রাশির গুণফল যদি শূন্য হয়, দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে হয় এটির মান শূন্য অথবা এটির মান শূন্য। তাহলে এক্স এর মান যদি শূন্য হবে অথবা কার মান শূন্য হবে, এক্স মাইনাস 10 এর মান শূন্য হবে, এক্স মাইনাস 10 এর মান শূন্য হবে। তাহলে এখানে পাবো কি, সুতরাং এক্স ইকুয়াল টু কত পাবো 10। তাহলে আমরা দুটা মান পাচ্ছি, একটা হচ্ছে কি এক্স এর মান হচ্ছে 0 আর একটা হচ্ছে এক্স এর মান 10। তাহলে 0 অথবা 10 এই প্রশ্ন। যদি কোনো বৃত্তের ক্ষেত্রফল 10 পাই হয় তবে তার পরিধি কত? আমরা জানি যে বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। এখানে কি বলা হচ্ছে, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 10 পাই, তার মানে বৃত্তের ক্ষেত্রফল কি জানি পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত আছে 10 পাই। এখান থেকে পাই পাই যদি বাদ দিই তাহলে আর স্কোয়ার এর মান আসছে কত 10। দ্যাট মিনস আর এর মানটা আপনার আসবে কি, বর্গমূল করলে রুট ওভার 10, আর এর মান আসবে রুট ওভার 10। এখন এখানে মানটা বসে যে 2 পাই ইনটু আর এর মান হচ্ছে রুট 10, তাহলে রুট 10, 2 পাই রুট 10, 2 পাই রুট 10 এখানে আছে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। কি জানা থাকতে হবে, বৃত্তের পরিধির যে সূত্র 2 পাই আর এবং বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার। এখান থেকে আমরা আর এর মানটা বের করে এখানে বসিয়ে দেব, তাহলে আমরা কি বৃত্তের পরিধির মানটা পেয়ে যাব। তাহলে এটি হচ্ছে 2 পাই আর, 2 পাই, এটির উত্তর হচ্ছে 2 পাই রুট 10। 6 নম্বর প্রশ্নটি হলো একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 5, অন্তরফল 1, ভগ্নাংশটি কত? এই প্রশ্নের উত্তর আমরা অপশন দিকে দিতে পারবো, যেহেতু বলা হচ্ছে লব এবং হরের সমষ্টি হচ্ছে 5। তাহলে এখানে প্রথম শর্তটি কি, প্রত্যেকটা অপশনেই হয়তো পালন করছে, তাহলে সর্বশেষ যেটি এটি পালন করে না। লব আর হরের যে সমষ্টি এখানে হচ্ছে 7, এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে। পরের শর্তটা আমরা প্রয়োগ করব, অন্তরফল হচ্ছে 1, লব এবং হরের অন্তর। এখানে হর এবং লবের অন্তর না, লব এবং হর। লব এবং হরের অন্তর কোথায় আছে, লব এবং হরের যে অন্তর এখানে 3 আর এখানে হচ্ছে 2, এই লব আর হরের অন্তর হচ্ছে 1। এখানেও কিন্তু 1 আর 4 ছিল, যেখানে লব এবং হরের সমষ্টি হচ্ছে 5, কিন্তু এখানে লব এবং হরের অন্তর কিন্তু 1 নয়। এখানে এই 1 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে মাইনাস মানে 3 চলে আসে, তাহলে এটি সত্য না, এটি শুধুমাত্র সত্য। কিভাবে, লব এবং হরের যে অন্তর সেটি হচ্ছে কত 1। যে নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে রুট ওভার এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 জেড ইন্টু রুট ওভার জেড টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু এক্স এর মান কত? এই প্রশ্নের উত্তর কিন্তু খুবই সহজে দিতে পারবেন। তাহলে এটা কি আছে, এক্স টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1 বাই এক্স, তাহলে ওয়াইটা থাকবে উপরে, নিচে হচ্ছে এক্স। ঠিক একইভাবে পরের গুলো আমরা লিখে নিতে পারি, তাহলে জেড বাই হচ্ছে ওয়াই, এখানে হচ্ছে এক্স বাই জেড। তাহলে বিষয়টা খেয়াল করবো, প্রত্যেকটার মধ্যে রুট আছে যেহেতু, তাহলে সবগুলোকে আমরা রুটের ভিতরে নিয়ে যেতে পারি। তাহলে ওয়াই বাই এক্স, জেড বাই ওয়াই আর এক্স বাই জেড, এই দেখেন সবগুলো কিন্তু কাটাকাটি যায়, তাহলে কাটাকাটি গেলে থাকবে কত 1, তাহলে রুট ওভার 1 এর মান কত আসবে 1, তাহলে এর উত্তর হচ্ছে 1। 8 নম্বর প্রশ্নটি, দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 4, ছোট সংখ্যাটির বর্গ বড়টির দ্বিগুণের সমান, বড়টির মান কত? তাহলে অবশ্যই অপশনে আমাদের বড়টি দেওয়া আছে, তাহলে আমরা যদি 8 কে বড় ধরি তাহলে ছোটটির মান কত আসবে 4। যেহেতু বলা হয়েছে দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 4 এবং ছোট সংখ্যাটির বর্গ বড়টির দ্বিগুণের সমান, তাহলে বড় সংখ্যাটি কত? আমরা এখানে অবশ্যই বড়টি খুঁজবো। তাহলে 8 কে যদি আমরা বড় ধরি, তাহলে 8 কে বড় ধরলে ছোট কে আসবে, ছোট অবশ্যই 4 হবে। এখন আমরা শর্ত প্রয়োগ করে দেখি, যে বলা হয়েছে যে ছোট সংখ্যাটির বর্গ বড়টির দ্বিগুণের সমান, বড়টির দ্বিগুণ কত 16, আর ছোটটির বর্গ কি আসবে 16, তার মানে অবশ্যই এটি সঠিক উত্তর। নম্বর প্রশ্নটি, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3 অনুপাত 4 অনুপাত 5 হলে কোন তিনটির মান কত? তাহলে যেহেতু ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা একটাকে যদি 3x ধরি, আরেকটাকে 4x, আরেকটাকে 5x ধরি, এবং এই 3টি কোণের যে সমষ্টি এখানে 3 4 5 যোগ করলে আসে কত, 3 4 5 যদি যোগ করি তাহলে আসবে কত 12। তাহলে এই 12 দ্বারা আমরা কি করব, 3টি কোণের যে যোগফল তার মান কত হবে 180। তাহলে 180 কে আমরা যদি 12 দ্বারা ভাগ করি তাহলে আসবে কত 15। তাহলে এই এক্স এর মান আসবে কত, বা সাধারণ অনুপাতের সাধারণ রাশিটির মান আসবে কত 15। এখন এই 15 দ্বারা আপনি যদি এই 3 কে গুণ করেন তাহলে একটা গুণ পাবেন, 4 কে গুণ করলে একটা পাবেন, 5 কে গুণ করলে একটা পাবেন। তাহলে 3 15 কত 45, 4 15 60 আর 5 15 কত আসবে 75, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর।
আর 10 নম্বর প্রশ্নটি হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব ডট ডট 10 কিউব ইকুয়াল টু কত? এটি হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের যে সমষ্টি সূত্র। তাহলে সেটি যদি আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি সূত্রটা কি? n ইনটু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার। এটি হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। তাহলে এটি জানলে কিন্তু আপনি এই প্রশ্নের উত্তর খুবই সহজে দিতে পারবেন। তাহলে এখানে n বলতে আমরা কি পাচ্ছি? যে 10। এখানে পদ সংখ্যা হচ্ছে 10। তাহলে আপনি কি লিখবেন? 10 ইনটু 10 প্লাস 1। তাহলে 10 প্লাস 1 মানে কত? 11 বাই 2, তার উপরে স্কয়ার দিবেন। তাহলে 2 দ্বারা আপনি 10 কে কাটেন, তাহলে থাকবে হচ্ছে 5। 5 আর 11 গুণ করলে আসবে কত? 55। তার বর্গ করবেন, তাহলে এর বর্গ আসবে হচ্ছে 3025। এটি হচ্ছে সঠিক উত্তর। 11 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি লেস দেন জিরো এর সমাধান সেট কোনটি? এই প্রশ্নের উত্তর আপনি অপশন থেকে দিতে পারবেন, এছাড়া বেসিক নিয়ম অনুযায়ী দিতে পারবেন। যদি আমরা অপশন অনুযায়ী দিতে চাই, তাহলে আমরা পরীক্ষা করে দেখতে পারি এক্স এর মান 2 এর চেয়ে বড়, তাহলে 2 এর চেয়ে বড় আপনি যে কোনো সংখ্যা ধরতে পারেন, তাই না? যদি আপনি 5 ধরেন, তাহলে 5 মাইনাস 2 মানে কত? 3। আবার 5 মাইনাস 2 মানে কত? 2। তাহলে এখানে দুটা সংখ্যাই কিন্তু ধনাত্মক চলে আসছে, আর ধনাত্মক দুটা সংখ্যার গুণফল সর্বদাই ধনাত্মক, তা কিন্তু জিরোর চেয়ে ছোট হবে। তাহলে দুইটা রাশির গুণফল জিরোর চেয়ে ছোট মানে অবশ্যই একটা মান অবশ্যই জিরোর চেয়ে ছোট হইতে হবে, মানে একটার মান অবশ্যই মাইনাস হইতে হবে। তাহলে এখানে এক্স এর মান যদি আমরা 2 এর চেয়ে বড় ধরি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটি সত্য হয় না, তার মানে এটা মানে না। এক্স এর মান যদি 3 এর চেয়ে ছোট ধরি, তাহলে 3 এর চেয়ে ছোট আপনি যে কোনো সংখ্যা ধরতে পারেন, জিরো ধরতে পারেন। তাহলে আপনি যদি জিরো ধরেন, তাহলে দেখেন এটাও জিরো, এটাও জিরো, তাহলে মাইনাস টু আর মাইনাস থ্রি গুণ করলে কিন্তু প্লাস সিক্স চলে আসতেছে। প্লাস সিক্স কিন্তু জিরোর চেয়ে ছোট না, তার মানে এটিও সত্য না। তাহলে এখানে আসুন, এখানে কি বলছে? 2 এর চেয়ে বড় হবে এবং 3 এর চেয়ে ছোট হবে। 2 এর চেয়ে বড় এবং 3 এর চেয়ে ছোট এরকম সংখ্যা কি নিতে পারেন? আপনি আড়াই নিতে পারেন। তাহলে আড়াই যখন নিবেন, তাহলে এইটার মান কিন্তু মাইনাস আসবে এবং এটা প্লাস আসবে। তাহলে একটা প্লাস আর একটা মাইনাসের গুণফল সর্বদাই কি হবে? একটা প্লাস আর একটা মাইনাসের গুণফল সর্বদাই কি আসবে? মাইনাস আসবে। তাহলে মাইনাস আসলে কি জিরোর চেয়ে অবশ্যই ছোট হবে, তার মানে এটা আমাদের কি শর্ত পালন করে। তাহলে এটা হচ্ছে আমরা অপশন থেকে উত্তর দিতে পারি এভাবে। এছাড়া আমরা কি করতে পারি? যেহেতু আমরা বলছি যে এটি কি হবে, যেহেতু এই দুইটার গুণফল শূন্যের চেয়ে ছোট, তার মানে অবশ্যই একটার মান কি হবে? জিরোর চেয়ে ছোট হইতে, মানে একটা অবশ্যই মাইনাস হইতে হবে। তাহলে আমি প্রথমটা কি আছে? এক্স মাইনাস টু, এটাকে আমরা কি ধরবো? জিরোর চেয়ে বড়। আর এক্স মাইনাস থ্রি কে ধরবো জিরোর চেয়ে ছোট। তাহলে এক্স মাইনাস টু কে যদি জিরোর চেয়ে বড় ধরি, তাহলে এক্স এর মান কি আসবে? 2 এর চেয়ে বড়। এটাকে আমরা এই পক্ষান্তর করে নিয়ে যাবি। তাহলে এখানে কি আসবে? এক্স এর মান 3 এর চেয়ে ছোট। তাহলে এখানে দেখেন যে এক্স এর মান কি 3 এর চেয়ে ছোট এবং এক্স এর মান 2 এর চেয়ে বড়। তাহলে 2 এবং 3 এর মাঝে যে সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলোর জন্যই একমাত্র এই সমাধান সেটটা কি সিদ্ধ হবে। তাহলে এটি হচ্ছে অবশ্যই সঠিক উত্তর। 12 নম্বর যে প্রশ্ন, এটি একটা সমাধানের প্রশ্ন, সেটি হচ্ছে 3/x প্লাস 4/x প্লাস 1 ইকুয়াল টু 2 হলে এর সমাধান কত? নিয়ম অনুযায়ী যদি করেন, তাহলে এটি বেশ বড় হবে। আর আমি যেটা সাজেস্ট করবো, এই ধরনের প্রশ্নের উত্তর আপনি অপশনেই পাবেন, সে অপশন দেখে করে ফেলবেন। আর যদি নিয়মটা বুঝতে চান, তাহলে সেটা আমি ব্যাখ্যা করছি। তাহলে আমি প্রথমে হচ্ছে অপশন দেখে আমরা টেস্ট করবো, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা 3 নেই, 3 যদি নেই, তাহলে 3/3 এর মান কত আসবে? 1। আর এখানে যদি 3 নেই, তাহলে 3 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 4। 4/4 এর মান হচ্ছে 1। তাহলে এই যে এখানে দেখেন, এখানে আসতেছে 1, এখানে 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এই আমরা একটা নিশ্চয় দিলাম যে একটা মান অবশ্যই 3 হবে। তাহলে আরেকটা মান নিয়ে চিন্তা, তাহলে আরেকটা মান যদি আমরা মাইনাস হাফ নেই, মাইনাস হাফ যদি আমরা নেই, তাহলে 3 বাই মাইনাস হাফ মানে কি 1/2। আর এখানে কি আসবে? প্লাস 4 বাই মাইনাস হাফ প্লাস 1। আমরা এর মানটা যোগ করে দেখবো 2 আসে কিনা। তাহলে এখানে আসতেছে মাইনাস, এই 2 দ্বারা এইটা 3 এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে 6 হবে। আর এইখানে কি 1 থেকে মাইনাস হাফ যদি আমরা বাদ দিই, ঠিক আছে, 1 থেকে যদি হাফকে বাদ দিই, তাহলে থাকবে কত? হাফ। এখানে এটা হচ্ছে মাইনাসের আর এটা হচ্ছে প্লাসের। তাহলে 1টা হচ্ছে বড় আর এইটা হচ্ছে ছোট। তাহলে বড় থেকে ছোটটা বাদ দিব, প্লাস থেকে ছোটটা যদি বাদ দিই, মাইনাসটা যদি বাদ দিই, তাহলে থাকবে কি? উত্তরটা আসবে প্লাস। তাহলে এখানে প্লাস আবার যাবে, তাহলে 4 এর সঙ্গে গুণ হয়ে যাবে, ওই 2টা গিয়ে গুণ হয়ে আসবে কত? 8 আসবে। তাহলে এই যে 4 দোকানে 8, 8 থেকে 6 বাদ দিলে থাকবে কত? 2 থাকবে। এটা আসলে অনেকে হয়তো বুঝতে পারেন না, আমি যেভাবে সংক্ষেপে বলার কারণে। এই অংশটা দেখেন 4, আর নিচে আসবে কত? নিচে আসবে হচ্ছে হাফ। তাহলে এই 4 কে যখন হাফ দ্বারা আপনি ভাগ করবেন, তার মানে গুণে গিয়ে কি হবে? 2টা উপরে চলে যাবে। তাহলে কি আসতেছে? এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে -6, তাহলে থাকবে হচ্ছে +2। তাহলে আমরা কি পেয়ে গেলাম? যে একটা 3 এবং আরেকটা হচ্ছে -হাফ, এই দুইটাই হচ্ছে এই সমীকরণটার সমাধান। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। এছাড়া যদি আপনি
ওই নিয়ম অনুযায়ী করতে চান তাহলে একটু বড় হবে। তাহলে আমি একটু শর্টকাট করে দেখাচ্ছি ব্যাপারটা। তাহলে আপনি এদের কি করবেন, লসাগু নেবেন, তাই না? তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, আর উপরে কি আসবে, এভাবে গুণ করবেন। তাহলে 3x প্লাস 3, আর এখানে হচ্ছে 4x ইকুয়াল টু কত, 2। তাহলে আমরা খেয়াল করি, এখানে আসবে 7x, আর এদিক থেকে গুণ করবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স, এর সাথে গুণ হবে কি 2 এর। তাহলে আমরা এখানে গুণ করবো এই যে 2x স্কোয়ার প্লাস 2x, এই অংশটা কি করলাম, এই এক্স আর এক্স গুণ করলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স, এর সাথে কি গুণ হবে, এই 2 এর, আর গুণন করবো। তাহলে 2x স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু আসবে কত, 7x প্লাস 3, 7x প্লাস 3। এখন আপনি পক্ষান্তর করবেন, 2x স্কোয়ার, এই 7x টা এই পাশে চলে এসে কি হয়ে যাবে, -7x। তাহলে -7x থেকে 2x বাদ দিলে থাকবে হচ্ছে -5x, আর এই 3টা ওই পাশে। এখন আপনি জাস্ট এখানে কি করবেন, শুধু মিডল টার্ম করবেন। তাহলে 2x স্কোয়ার, এখানে এই যে এটা দুটো গুণ করলে হচ্ছে 6x স্কোয়ার, তাহলে -5x কে আমরা ভেঙে কি লিখবো, -6x প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। এই যে দেখেন, এখানে আপনি যদি 2x কমন নেন তাহলে থাকবে হচ্ছে x মাইনাস 3, আর এখানে 1 কমন হলে x মাইনাস 3। তাহলে এই যে একটা আসতেছে উৎপাদক হচ্ছে x মাইনাস 3, আর একটা আসবে 2x প্লাস 1। তাহলে x মাইনাস 3 উৎপাদক থেকে আমরা পাবো হচ্ছে x এর মান 3, আর 2x প্লাস 1 থেকে পাবো x এর মান হচ্ছে -1/2। তাহলে এটি কি সঠিক উত্তর। আমরা কিন্তু এইভাবে করতে গেলে একটু সময় বেশি লাগবে, আর এইভাবে যদি আমরা অপশনের মানগুলো টেস্ট করায় দিই, এখানে পরীক্ষা করি, তাহলে খুবই দ্রুত উত্তরটা পেয়ে যাবে। 13 নম্বর প্রশ্নটি, সেটি হচ্ছে মডুলাস 2x মাইনাস 3 লেস দেন 7 এর সমাধান কত। এটা হচ্ছে পরম মানের চিহ্ন, বা এটাকে বলা হয় মডুলাস। এটাকে ভাঙলে দুইটা রূপ দাঁড়ায়, ঠিক আছে? তাহলে আমরা যেভাবে করব সেটা হচ্ছে যে, এই যে মডুলাসের মান আমরা যদি অঋণাত্মক ধরি, তাহলে অঋণাত্মক ধরলে মোটকে ভাঙলে সর্বদা যা আসবে ধনাত্মক মানটা আমরা নিয়ে নিব। তাহলে যদি অঋণাত্মক ধরি, তাহলে এই যে আমরা 2x মাইনাস 3 সরাসরি এটাকে ভাঙে এইভাবে লিখে ফেলবো, তাহলে লেস দেন হচ্ছে 7। তাহলে এখান থেকে আমরা 2x এর মানটা কি আসবে, এই 7 এর সাথে এটা এই পাশে পক্ষান্তর হয়ে যোগ হয়ে যাবে, তাহলে আসবে কত, 10। সুতরাং x এর মান কি আসবে, 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 5। আবার যখন এটা অঋণাত্মক বলছে, তার মানে x এর মান যদি 0 এর চেয়ে বড় এবং x এর মান যদি 0 হয়, সেক্ষেত্রে হচ্ছে এটা। আর যদি x এর মানটা 0 এর চেয়ে ছোট হয়, তার মানে কি ঋণাত্মক, সেক্ষেত্রে মডুলাসটা তুলে দিয়ে তার আগে আমরা একটা মাইনাস চিহ্ন দেব, ঠিক আছে? তার আগে আমরা একটা মাইনাস চিহ্ন বসাবো। এটাকে আরো সংক্ষেপেও করা যায়, সেই অংশটা আমি দেখাবো। তাহলে এখানে আপনি মাইনাস দ্বারা যখন গুণ করবেন, তাহলে এখানে কি আসবে, মাইনাস দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 2x মাইনাস 3, আর এই চিহ্নটা তখন উল্টে যাবে। মাইনাস দ্বারা গুণ করলে পরম মানের চিহ্নটা উল্টে যায়, বা মডুলাসের যে চিহ্ন থাকবে এখানে পরম মানের চিহ্ন, এখানে যে অসমতার যে চিহ্ন, মাইনাস দ্বারা গুণ করলে অসমতার চিহ্নটা পাল্টে যায়। এখানে কি আছে, লেস দেন আছে, তাহলে এটা কি হয়ে যাবে, গ্রেটার। তাহলে এখানে হচ্ছে -7। এখন আপনি 2x, তাহলে এই 3 টা এই পাশে চলে আসলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে +7 থেকে 3 বাদ দিলে থাকবে হচ্ছে -4। তাহলে x এর মান আসতেছে কত, x এর মান আসতেছে -2। তাহলে আমরা কি পাচ্ছি, যে x এর মান হচ্ছে -2 এর চেয়ে বড় এবং 5 এর চেয়ে ছোট। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। এটাকে আপনি ইচ্ছা করলে এইভাবে শর্টকাটে কিভাবে লিখতে পারবেন, এই যে মডুলাস লেস দেন কত, 7, মডুলাসের ভিতরে যাই থাকুক, তাহলে এটাকে লিখতে পারবেন এই যে -7 less than 2x minus 3 less than 7, প্লাস 7 এর চেয়ে ছোট লিখবেন, আর -7 এর চেয়ে এই মডুলাসের ভিতরে যে মানটা থাকবে সেটা বড় লিখবেন। এখন আমরা কি করব, এই 3 সব জায়গায় আমরা যদি যোগ করে দেই, যদি যোগ করি তাহলে এখানে -3 এর সাথে যদি আমরা -7 এর সাথে যদি 3 যোগ করি তাহলে এটা আসবে -4, এখানে আসবে 2x, আর এখানে আসবে 10। যদি আমরা 3 যোগ করি, 3টাকে তুলে দেব, কারণ আমরা নির্ণয় করব হচ্ছে x এর মান। এখন আপনি দেখেন x দ্বারা যদি এখন যদি আপনি 2 দ্বারা ভাগ করেন, তাহলে এখানে আসবে কি -2, আর এখানে আসবে 2 দ্বারা ভাগ করলে 5। তাহলে এই যে দেখেন সরাসরি চলে আসবে। এই অংশটা লিখতে পারবেন। তাহলে আমি আসলে বোঝার জন্য বললাম, অনেকে হয়তো এটা যদি সরাসরি বলতেন কেন হইলো, কিভাবে হইলো, এটা বুঝবেন না, সেই জন্য আমি জাস্ট একটু ব্যাখ্যা করলাম। আরো বিস্তারিত ব্যাখ্যা করা যেতে পারতো, ঠিক আছে? এখানে যেহেতু প্রশ্ন সমাধান করছি তাই এত বিস্তারিত বলিনি। নম্বর প্রশ্নটি হচ্ছে 3x স্কয়ার মাইনাস kx প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ হলে k এর মান কত? বন্ধুরা, এই প্রশ্নটি হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ এবং এটি ইন্টারমিডিয়েটের বই থেকে এসেছে। তো আমরা দ্বিঘাত সমীকরণের যে আদর্শ সমীকরণটি আছে সেটি হচ্ছে কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের সঙ্গে আমরা এই যে প্রদত্ত সমীকরণটাকে এটাকে তুলনা করব। তাহলে এখানে a এর স্থলে আমরা কি পাবো, a এর মানটা পাবো হচ্ছে 3,
এবং বি এর মান পাবো হচ্ছে -k এবং সি এর মান পাবো হচ্ছে 4। তাহলে এই মানগুলো যদি আমরা এই আদর্শ সমীকরণের মাধ্যমে বের করে নিতে পারি, তাহলে তারপরে আমরা কি করতে পারি, যেহেতু বলা হচ্ছে যে এই সমীকরণের দুটা মূলের একটা মূল হচ্ছে অপরটা 3 গুণের সমান, তাহলে একটাকে যদি আমরা m ধরি তাহলে অপরটাকে ধরবো 3m। এবং আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের মূল দুইটার যে সমষ্টি বা মূলদ্বয়ের যে যোগফল হচ্ছে -b/a। এটা হচ্ছে একটা সূত্র, যে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যে যোগফলের সূত্রটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল কি হবে, -b/a। এখন আমরা এখানে মান বসাবো, এখানে হচ্ছে কি 4m, আর এই যে -b, তাহলে -b বলতে b এর মান কি আছে, -k, তাহলে তার পূর্বে আবার মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে +k বাই a এর মান কত আছে, আমাদের 3 আছে। তাহলে এখান থেকে আমরা m এর মানটা কি পাবো, k/12। এই যে আমরা 4 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কি আসতেছে, 3 4 12। তাহলে এখানে k এর মানটা চলে আসলো কত, m এর মানটা চলে আসলো কত, k/12। এটা হচ্ছে যোগফলের মাধ্যমে। এবং মূলদ্বয়ের যে গুণফল, মূলদ্বয়ের গুণফল কি হবে, m ইন্টু 3m c/a। তাহলে c এর মান কত আছে, 4, আর এর মান আছে কত, 3। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 3m² ইকুয়াল টু হচ্ছে 4/3। তাহলে এখানে m² ইকুয়াল টু কি আসবে, 4/3 দ্বারা যদি ভাগ করি তাহলে 9। এখন খেয়াল করেন, আমরা m এর মান কিন্তু আমরা আগে পেয়েছিলাম কত, k/12। তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। কি বসাতে পারি, m এর মান হচ্ছে k/12, তাহলে k/12 এর বর্গ আবার এরও বর্গ করবো, কারণ যেহেতু m² ইকুয়াল টু কত, 4/9। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে k² ইকুয়াল টু কি হবে, k² ইকুয়াল টু এই যে 4/9 আর 12² মানে কত, 144। এটা এই পাশে নিয়ে গুণ করে দিই। এখন বর্গমূল করলে আমরা কিন্তু k এর মানটা পেয়ে যাব। সুতরাং k ইকুয়াল টু কি আসবে, প্লাস মাইনাস, এখানে 4 এর বর্গমূল কত, 2, 9 এর বর্গমূল 3, আর 144 এর বর্গমূল হচ্ছে 12। এখন আপনি 3 দ্বারা কেটে দেন, তাহলে 4 4 দুগুণে 8, এই জন্য কি আসলো, +-8। কি আসলো, +-8। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্নটি হলো x³ + 1 এবং x² - 1 এর গসাগু কত। তাহলে এটার সূত্র জানতে হবে এবং এটারও সূত্র আমাদের জানতে হবে। তাহলে x³ + 1 এটাকে আমরা যদি উৎপাদক করি তাহলে কি আসবে, a + b ইন্টু a² - ab + b²। আর x² - 1 কে যদি আমরা ভাঙি তাহলে কি আসবে, x + 1 ইন্টু x - 1। তাহলে এখানে দেখেন আমাদের গসাগু মানে একেবারে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যেটা, তাহলে দুটার মধ্যেই যেটা কমন থাকবে, তাহলে x+1 আর x+1 হচ্ছে কমন, তাহলে এটি হচ্ছে আমাদের গসাগু। আর বাকিগুলো কমন নাই, সুতরাং সেগুলো আসবে না। তাহলে x+1 হচ্ছে গসাগু। 17 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে সন্নিহিত সরল কোণের একটি 95 ডিগ্রি হলে অপরটি কত। তাহলে আমরা জানি যে সন্নিহিত সরল কোণ মোট সমষ্টিটা হচ্ছে কত, 180। তাহলে একটার মান যদি 95 ডিগ্রি হয়, একটার মান যদি 95 ডিগ্রি হয় তাহলে বাকিটা থাকবে কত, এটা 95 হলো, তাহলে 180 থেকে আমরা বাদ দিয়ে দেবো, তাহলে 180 থেকে বাদ দিলে থাকবে কত, 85। তাহলে 85 হচ্ছে অপর কোণ। 19 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে 5/3 এক সমস্ত 6/5 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 1 হবে। এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে দিতে পারি, তাহলে বলা হচ্ছে যে 5/3 এক সমস্ত 6/5, এই যে 5/3 এর মানে কি, গুণ। তাহলে এক সমস্ত 6/5, এটা মিশ্রতে আছে, তাহলে অপকৃত 6 কে 6 আর 5 যোগ করে দেবো, তাহলে আসবে কত, 11। এটা কি বলা হয়েছে, যে এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 1 হবে। তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা 1 কে বিয়োগ করে দেব, তাহলে আমরা কি কত বিয়োগ করা লাগবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এটার মানটা কত দাঁড়াচ্ছে, এখানে যদি কাটাকাটি করি তাহলে আসবে কত, 2। তাহলে কত, 10/11। এর থেকে আমরা কি করব, 1 বিয়োগ করব, 10/11। তাহলে 11 বিয়োগ কত আসতেছে, 10, তার মানে কি 10/1 আসবে। তাহলে উত্তরটা হচ্ছে 10/1। কি করব, এটি কিন্তু আপনি এইভাবে বুঝতে পারেন, যেমন ধরেন 20 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 5 হবে, 20 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 5 হবে। তাহলে এটা কি করবেন, 20 থেকে 5 বিয়োগ করে দেবেন, যত বিয়োগফলটা বলা হয়েছে, তাহলে এর থেকে যদি আমরা বিয়োগ করে দেন তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো কত, এটা পেয়ে যাবো, কত বিয়োগ করা লাগবে, তাহলে 15 পেয়ে যাবো। তাহলে এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে এটাও আমরা একই রকমে করব। কি করব, এই যে এইটার বলা হয়েছে এটা তো আসলে গুণ, তাহলে এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 1 হবে। তাহলে এই গুণফলটা থেকে আপনি কি করবেন, মানে এইটা মানটা থেকে 1 বিয়োগ করে দেন, তাহলে কত বিয়োগ করা লাগবে সেটা আপনি পেয়ে যাবেন। তাহলে এর গুণটা থেকে আমরা কি করলাম, 1 বিয়োগ করে দিলাম, তাহলে 1 বিয়োগ করলে আমরা পাই কত, 10/1। অপশনের মান দিয়ে যদি আমরা সমীকরণটা পরীক্ষা করি তাহলে আমরা কিন্তু এর উত্তরটা সহজে দিতে পারবো। তাহলে আমরা x এর মান যদি 1 ধরি তাহলে চিন্তা করো, এবং y এর মান তখন আসবে কত, -1। তাহলে x এর মান যদি 1 হয় তাহলে এটা +2 আর এটা হচ্ছে -3। তাহলে +2 আর -3 মিলে কিন্তু +1 আসে না, -1 চলে আসে, তার মানে এটা সঠিক না।
আপনি যদি 3 4 নেন দুইটাই ধনাত্মক, তাহলে দুইটা ধনাত্মক যোগ করলে অবশ্যই ধনাত্মক মান আসবে, সেক্ষেত্রে +1 আসার কোনো সম্ভাবনা নাই, তাহলে এটাও সঠিক না। আপনি যদি x এর মান -1 নেন এবং y এর মান যদি +1 নেন, তাহলে দেখেন x এর মান যদি -1 তাহলে -2 প্লাস y এর মান যদি 1 নেন তাহলে +3, তাহলে এই যে -2 +3 এর মান হচ্ছে কিন্তু 1, তাহলে এইটা কিন্তু মানে। এরপরে দেখেন এটাও কিন্তু মানে না, কারণ x এর মান যদি 2 নেন তাহলে 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, আর হচ্ছে এই যে 2 আর 2, আপনি এখানে 2 আর 2 গুণ করেন তাহলে 4, আর এখানে হচ্ছে -3 আসবে, তার মানে 1 আসবে। কিন্তু পরের সমীকরণটা যদি বসাই, দুইটা থেকে কিন্তু মানতে হবে, তাহলে পরেরটা যদি আমরা বসাই তাহলে এখানে কি আসে দেখেন, এখানে আসবে হচ্ছে এই 2 দ্বারা যদি গুণ করি তাহলে হচ্ছে 10, আর এখানে আসবে কত, y এর মান যেহেতু মাইনাস নিলাম তাহলে প্লাস এসে পড়বে +2 +7, তাহলে 0 জীবনেও আসবে না, তার মানে এই মানটাও গ্রহণযোগ্য না। একমাত্র এই মানটাই কি দুটা সমীকরণকেই সিদ্ধ করে। এখানে বসায় দেখেন তাহলে এটা আসবে -5, এটা হচ্ছে এই আমি যদি -5 নিই, আর এটা হচ্ছে -2 প্লাস হচ্ছে 7, তাহলে এই যে দেখেন -7 আর +7 মিলে হচ্ছে কি 0, তার মানে এই মানটাই দুটা সমীকরণকে কি করে সিদ্ধ করে। তাহলে আমরা 21 নম্বরের যে প্রশ্ন সেটি হচ্ছে 5 ভিত্তিক log x = 2 হলে x এর মান কত। এই প্রশ্নের উত্তর খুবই সহজ, আপনি এখানে ভিত্তি যেটা আছে তাহলে এটার পাওয়ার হিসেবে 2 কে লিখবেন, তাহলে 5 স্কয়ার = হচ্ছে x, তার মানে x এর মান কত 25, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। এটা আসলে একটি সূত্র আছে, যদি a টু দি পাওয়ার x = যদি n হয় তাহলে x কে বলা হয় n এর a ভিত্তিক লগারিদম। তাহলে দেখেন এইরকম যখন থাকবে তখন এর পাওয়ার হচ্ছে এটা ইকুয়াল টু হচ্ছে এটা, তার মানে এখানে ছিল হচ্ছে 5 ভিত্তিক log x = 2, তাহলে এই 5 এর পাওয়ার হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে x। এই সূত্র থেকে আমরা এটা লিখতে পারলাম, তাহলে এখানে x এর মান আসতেছে কত 25। নম্বরের যে প্রশ্নটি সেটি হচ্ছে মডুলাস x - 4 = 2 হলে এর সমাধান কত। এরকম অনুরূপ প্রশ্ন আরেকটা সমাধান করছিলাম, সেখানে হচ্ছে লেস দেন দেওয়া ছিল। তাহলে এই মডটাকে আমরা ভেঙে যখন অঋণাত্মক হবে, তার মানে x এর মান যখন 0-র চেয়ে বড় এবং শূন্য হবে, তখন মডটাকে ভেঙে সরাসরি যা থাকবে তাই লিখে দিব। তাহলে x এর মান আসবে কত 6। আবার মডুলাস টার্ম এখানে ঋণাত্মক আসবে, মানে x এর মানটা যখন ঋণাত্মক আসবে তাহলে এটাকে ভাঙবো যখন, তখন কি আসবে মাইনাস আসবে তার আগে, তাহলে এর আগে একটা মাইনাস চলে আসবে ইকুয়াল টু কত 2, তাহলে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে x - 4 = এটা হচ্ছে -2, তাহলে এই x এর মান ইকুয়াল টু আসতেছে কত 4টা এই পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে +4 থেকে 2 গেলে থাকবে কত 2, তাহলে x এর মান আসবে একটা 2 আর একটা হচ্ছে কত 6, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। 23 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে সূচকের প্রশ্ন। 3^2x - 2 -5 × 3x - 2 -66 = 0। এটি আসলে একটা সমীকরণ, তাই না, সূচকীয় সমীকরণ। তাহলে এখানে দেখেন অপশনের যে মানগুলো দেওয়া আছে, x এর মান এখানে অবশ্যই একটা সঠিক উত্তর দেওয়া আছে, তাহলে x এর কোন মানের জন্য এই সমীকরণটা সত্য হয়, তাহলে x এর মানটা এখানে বসানোর পরে তার মান কি আসবে 0 আসবে। তাহলে x এর মান যদি আমরা 3 নিই, তাহলে একটু চিন্তা করুন, x এর মান যদি ধরেন আমি 3 নিলাম, তাহলে 3 নিলে কি আসবে 3 দুগুণে 6 বিয়োগ হচ্ছে 2, তাহলে আসবে কত 3^4, আর এখানে আসবে কি -5 × এই 3 এর পাওয়ার আসবে কত 3 - 2, x এর মান যদি আমি 3 নিই তাহলে 3 - 2, তার মানে কত 3 এর পাওয়ার আসবে কত 1 -66। তাহলে এখানে 3^4 মানে আমরা জানি যে 4টা 3 যদি গুণ করি তাহলে আসবে 81, আর এখানে হচ্ছে 3 × 5 = 15, আর এখানে হচ্ছে 66, তাহলে এই বিয়োগের দুটো যোগ করলে আসবে 81, তাহলে দেখেন কাটাকাটি গিয়ে আসে কি 0, তার মানে x এর মান যদি আমরা 3 নিই তাহলে এটা কি হয় এই সমীকরণটা সিদ্ধ করে বা সত্য হয়, তাহলে x এর মান সঠিক, এটা হচ্ছে সমীকরণটার সমাধান। এইভাবে আপনি খুবই সহজে এই ধরনের প্রশ্নের উত্তর নির্ণয় করতে পারবেন, বেসিক নিয়মে করতে গেলে আরো অনেক সময় বেশি লাগবে। 24 নম্বর এটি হচ্ছে সর্বশেষ প্রশ্ন। 3^2x - 2 = 81, তাহলে এখানেও আমাদের এই 81 মানে কি এই 3 এর পাওয়ার আসবে কত 4, তাহলে 3 এর পাওয়ারটা 4 আসবে কোন মান বসালে, এখানে 2 যদি বসাই 2 স্কয়ার 2 × 2, এই যে x এর মান যদি আমরা 2 নিই তাহলে 2 দুগুণে 4 বিয়োগ 2, তাহলে 4 থেকে 2 গেলে থাকবে কত 2 থাকবে, তার মানে এটা সঠিক না। 1 যদি নেই তাহলে 2 বিয়োগ 2 কে 2 তার থেকে বিয়োগ করলে 2 থাকবে হচ্ছে 0, তাহলে সেটিও সঠিক না। যদি আমরা এখানে যদি 4 নিতাম তাহলে সঠিক হইতো না, 4 নিলেও সঠিক হতো না, কারণ 4 দুগুণে 8 থেকে 2 গেলে থাকবে কত 6। আমরা যদি 3 নিতাম তাহলে x এর মান যদি 3 নিতাম তাহলে 3 দুগুণে 6 বিয়োগ হচ্ছে 2, তার মানে থাকবে কত 4, তাহলে 3^4 এর মানে হচ্ছে এই 3^4 এর মানে হচ্ছে 81, তার মানে এই x এর মান আসবে কত 3, এটি হচ্ছে সঠিক উত্তর। দেখেন এইভাবে যদি আপনি করেন তাহলে এত দ্রুত করতে পারবেন যেটা চিন্তাও করতে পারবেন না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।